সাহসী রাজকুমারী ব্রুনিল্ডা। সেই যুগে যখন জাদু এখনো পৃথিবীতে বিদ্যমান ছিল এবং দৈত্যরা উত্তরের মরুভূমি শাসন করত, তখন একটি রাজকুমারী বাস করত যার সৌন্দর্য কেবল তার সাহসী হৃদয়ের সঙ্গে তুলনীয় ছিল। প্রিয় মহিমা, আমি আপনার কন্যার জন্য 3টি দুর্গ এবং হাজার হাজার সোনার ডুকাট অফার করি। আমি সেটা দ্বিগুণ করব, সাথে আমার সেরা ঘোড়াগুলো। কতটা রোম্যান্টিক! আমি কি কৃষকের বাজারের পশু? ব্রুনহিল্ডা, কিছু সম্মান দেখাও। মহাশয়গণ, আমি প্রশংসিত হয়েছি, কিন্তু আমার হৃদয় টাকা, ব্যাগ বা ঘোড়ার তালিকায় আকৃষ্ট হয় না। প্রিয় মহিমা, হার্চ পর্বতের একজন রাজকুমার দর্শন চাইছেন। দরজাগুলো ভেঙে খুলল এবং রাজকুমার হেনরিক প্রবেশ করল। তিনি সবচেয়ে ধনী নন, কিন্তু নিজেকে যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে ধারণ করলেন। তোমার বাগান আমাদের পাহাড়ের বুনো ফুলগুলোকে লজ্জিত করে। আহা, কিন্তু বুনো ফুলগুলোর কিছু আছে যা এই গোলাপগুলোর নেই। সেটা কি? তারা যেখানে চায় সেখানে বেড়ে উঠতে পারে। হেনরিক সঙ্গে সঙ্গে বোঝে তিনি কি বোঝাতে চাইছেন। সব খাঁচা তো লোহার বার দিয়ে তৈরি হয় না। না, কিছু তৈরি হয় রেশম, সোনা আর বাধ্যবাধকতার দ্বারা। যদি কেউ তোমাকে সেই স্বাধীনতা দিতে পারে যা তুমি তল্লাশি করছো ধন সম্পদের পরিবর্তে, আমি জিজ্ঞেস করব কি ধরনের জাদু সেটা হতে পারে। নিজের পথ বেছে নেওয়ার জাদু। তাহলে আমি আমার মন সেই জাদুর প্রতি অর্পণ করি এবং তোমার প্রতি। এবং আমি আমার পাহাড়ের শিখরগুলোর কবল দিয়ে শপথ করি যে আমাকে বাড়িতে ডাকে আমি আর কারোর সাথে প্রেম করব না। মাটি কেঁপে উঠল, দরজার রক্ষীরা ছুটে উঠল যখন একটি বিশাল ছায়া বহেমিয়া রাজ্যের উপর পড়ল। উত্তর মরুভূমির বৌদ্ধ রাজকুমারীর সংবাদ এমনকি বরফে ঢাকা দেশে পৌঁছেছিল। বৌদ্ধ এসেছে দেখতে সত্যি কি গল্পগুলো মিথ্যে। সুস্বাগতম প্রভু বৌদ্ধ, আমরা কিরকম সেবা করতে পারি? সেবা করতে? ছোট রাজা বোধর সেবা করে। বোধকালী ভবনের কোলাহলে ক্লান্ত, বোধ নেবে যা তা পূর্ণ করে। বোধর তো মিথ্যে বলে না, তুমি গল্পেতে আরো উজ্জ্বল। বোধ খুব খুশি, বোধ যা পছন্দ করে তা রাখতে চায়। আমি কোনো পুরস্কার নই যা দাবি করা যায়। সবকিছুই দাবি করা যেতে পারে, বোধ এমনকি পাহাড়কেও নামিয়ে আনতে পারে। মহিলার জন্য ইতিমধ্যে কথাবার্তা হয়েছে। এই চাঁদ মানবের জন্যে? হ্যাঁ, বোধ এক হাতে পাহাড় ভেঙে দিতে পারে। বোধ রাগ হচ্ছে। 3 দিনের মধ্যে উৎসবের প্রস্তুতি নাও, নাহলে বোধ তাকে যে কোনো ভাবে নেবে এবং তোমাদের রাজপ্রাসাদকে চালিয়ে দেবে। আমাদেরকে চলে যেতে হবে আজ রাতেই। শহরের গেটে পৌঁছানোর আগে সে আমাদের ধ্বংস করে দেবে। হয়তো আরেকটি পথ আছে। চলো, আমি দৈত্যদের কথাবার্তা শুনেছি। সে নিজের ঘোড়া নিয়ে এসেছে, 2টি চমৎকার ঘোড়া। এরা পৃথিবীর যে কোনো ঘোড়ার চেয়ে দ্রুত। তুমি কি বলছো যে আমি একটা দৈত্যর থেকে চুরি করব? আমি বলতে চাই আপনি বেঁচে থাকার জন্য যা দরকার সেটা করুন। এটা খুবই বিপজ্জনক। আমি কিছু না, এটা এখন আমার যুদ্ধ। আমি ওদের এখান থেকে দেখতে পাচ্ছি, একটি সাদা ঘোড়া এবং একটি বাদামি ঘোড়া। বাদামিটি মনে হচ্ছে বেশ শান্ত। যদি তুমি এই উন্মত্ততা করতে দৃঢ় প্রতিজ্ঞ হও তবে আমার আংটিটা নিয়ে যাও। যখন তুমি হার্চ পর্বতে পৌঁছবে এটি যে কোনো গ্রামবাসীকে দেখিও, তারা বুঝবে তুমি আমার সুরক্ষায় আছো। আর আমি যদি পর্বতে পৌঁছতে না পারি?
তাহলে আমি সারা জীবন প্রতিটি জগতে তোমার আত্মা খোঁজার চেষ্টা করব। আগামীকাল রাতে বিবাহের উৎসবের সময় যখন জায়েন্ট তার সজাগ দৃষ্টি হারাবে, আমি স্বাধীনতার জন্য রওনা দেব। এইভাবেই হতাশা ও সাহস থেকে জন্ম নেওয়া একটি পরিকল্পনা চালু হয়েছিল, কারণ সবচেয়ে সুন্দর গোলাপটিও কখনো কখনো বাগানের নিরাপত্তা এবং অজানা বন্যদের মধ্যে নির্বাচন করতে বাধ্য হয়। ভীতিজনক বিবাহের পূর্ব রাতে যখন দৈত্যের প্রহরীরা ভোজ ও মূর্খতার কারণে অনায়াসে থাকলো, যখন ড্রাগন বোধর ছায়া দেখলো তা তারা গুহায় পালিয়ে গেল। কালকের দিনে বোধ এমন প্রতিদান দাবি করবে যা কোনো ধন সম্পদের থেকেও বড়। উফ, এ রাতে বোধ ভোজ করবে, আগামীকাল বোধ বিয়ে করবে, যাতে বোধ একা না থাকি। সহজ হও সুন্দরী, আমরা দুজনেই এখানে বন্দি, তাই না? বড় মাস্টারের ঘোড়াগুলো এমন ঘোড়া কখনো দেখিনি। হেক, বলে জাদু দিয়ে জন্ম হয়েছে, ঝড়ের বাতাসের মতো দ্রুত। ঝড়ের বাতাসের মতো দ্রুত? তাহলে আমাকে বাতাসের পিঠে করে বাড়ি নিয়ে যাও। তুমি বিদায় ছাড়াই চলে যাচ্ছ? আমি ভাবলাম আমাদের উভয়ের জন্যই এটা নিরাপদ হয়। হার্স পর্বতমালা উত্তর পূর্বে অবস্থিত। নদী ধরে চলো যে পর্যন্ত তুমি স্টোন ব্রিজে না পৌঁছো, তারপর সকালবেলা তারার দিকে যাবে। যদি সে আমার পেছনে আসে? তখন প্রার্থনা করো তোমার ঘোড়া যেন সত্যি বাতাসের মতো দ্রুতগামী হয়। যতক্ষণ না আমরা আবার দেখা করছি। এবং এইভাবে রাজকুমারী তারকার আলো আর ঝড়ের জন্মানো একটি ঘোড়ায় চড়ে স্বাধীনতার পথে চলল। আর তার পিছনে দৈত্যের ভোজ চলছে। বড় তখনও জানে না যে ব্রুনহিল্ডা পালিয়ে গেছে। আমার প্রভু, রাজকুমারী উনি পালিয়েছেন, আপনার ঘোড়াটি নিয়ে পালিয়েছেন। কি? বোধর কোণে কোথায়? তুই নিরস মোটা। আমার কাছে জানে না, সে তো গত রাতে প্রাসাদেই ছিল। সে এখন তোমার নাগালের বাইরে। নিষ্ঠুর বুড়ো, তোমার ক্রূরতার জন্য আরেকটি শিকার খুঁজে নিও। তুমি জানো সে কোথায় পালিয়েছে? পরের শিশু? যদি আমি জানতামও, আমি তোমাকে বলছি না। মিষ্টি, ততটাও মিষ্টি নয়। যখন রাজকুমারী ধরা পড়বে, ওটাও তোমার জন্য আসবে। তার খোঁজ করো ছায়া পরিচালক, তাকে পোডোর কাছে নিয়ে এসো। ঘোড়ার চোখ লাল হয়ে জ্বলে উঠল, যেন কোনো অস্ত্র হয়ে উঠেছে। এইভাবে একটি স্বয়ং যাত্রা শুরু হলো, যা 3টি রাজ্য জুড়ে বিস্তৃত হবে এবং পাহাড়গুলোকে কাঁপিয়ে দেবে। দৈত্য এবং প্রাণী রাজকন্যা এবং ঘোড়াটিকে এমন এক জগতে অনুসরণ করবে যেখানে জাদু এখনো প্রভাবশালী। ওরও প্রিয়, আমাকে দেখাও স্বাধীনতার স্বাদ কেমন। কিন্তু দানব বোডোর ঘোড়াটি অন্য ধরনের জাদু দিয়ে জন্ম নিয়েছিল, আরো ক্ষুধার্ত, এবং এটি তার শিকার থেকে বিরত থাকত না। তারা রাজ্যের মধ্যে দিয়ে ছুটে চলল, পাহাড়ের উপর এবং উপত্যকার মধ্যে দিয়ে, যতক্ষণ না রাজকুমারী নিজেকে বিশ্বের সীমানার ঠিক ধারটায় পেল, যেখানে শুধুমাত্র সাহসী বা নিঃসাহসীরা পা রাখতে সাহস করবে। ধীরে সাহসী হৃদয়। আমরা রাতকে ছাড়িয়ে গিয়েছি, কিন্তু আমরা খুব কাছাকাছি। হেনরিকের লোকেরা ঠিক এই ফাঁকের ওপরে হাতছানি মাত্র দূরত্বে। তবে এটি যেন সমুদ্রের ওপারে। ও না, সে আমাদের খুঁজে পেয়েছে, তাই না সুন্দরী? তুমি জানো আমি কি ভাবছি? এটা পাগলামি এবং এটা অসম্ভব মনে হচ্ছে, কিন্তু দানবের শৃঙ্খলে জীবন কাটানোর চেয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করাই ভালো। আকাশে নেই,
তাই লুকাবার জায়গাও নেই। ছোট পাখি অবতরণ করো, বড় তোমাকে খাঁচায় বন্দি করবে। আমি কোনো পাখি নই যে খাঁচায় রাখা হবে বোদো। আমি তো নিজেই বাতাস। না, তুমি আমার শুধু বড়। আর সেই মুহূর্তে পৃথিবী আর আকাশের মধ্যে, বন্দিত্ব ও স্বাধীনতার মধ্যে রাজকুমারী তার সিদ্ধান্ত নিল, যেমন সত্যিকারের সব নায়কই করে যখন ভাগ্যের মুহূর্ত আসে। তার একটি বিশুদ্ধ জাদুর মুহূর্তে শৈলরেখা পার করে উঠল। বিশ্রাম করো মহদাত্তা, তুমি আমাকে স্বাধীনতার পথে পৌঁছে দিয়েছো। অসম্ভব! কোনো মরণশীল এমন লাভ দিতে পারে না। নিজের উত্তরের বর্জ্যগুলিতে ফিরে যাও বোদো। কোনো গুপ্তধন চুরি করা যাবে না। বড়োর ক্রোধ ফেটে উঠল, সমস্ত যুক্তি তাকে ছেড়ে গেছে। যদি তুমি ইচ্ছে করে আমার না হও, তাহলে বড় তোমাকে নিয়ে পাহাড়ের উপর থেকে ঝাঁপ মারবে। কিন্তু অহংকার সত্যি পতনের আগে আসে, এবং দৈত্যের হৃদয় শুধু বিজয়কে জানত, সেই বিশুদ্ধ সাহসকেও নয় যা ব্রুনেলডাকে নিরাপদে পৌঁছে দিয়েছিল। এক মুহূর্তের জন্য মনে হলো তারা সফল হতে পারে, কিন্তু যে জাদু তাদের চালিত করছিল তা ক্রোধ ও লোভ থেকে জন্মেছিল, ভালোবাসা ও আশার থেকে নয়। দৈত্য এবং তার ঘোড়া গিরিখাতের দিকে ত্বরান্বিত হয়ে পড়ল এবং বকরমন শব্দের মতো ধ্বনিতে নিচের রূপালী নদীতে আছড়ে পড়ল। বড় অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু গভীর থেকে একটা বিশাল কুকুর বেরিয়ে এলো। এভাবে দৈত্যটি নিজের ক্রোধ দ্বারা রূপান্তরিত হলো, যা সে কখনো নিজের করতে পারবে না, তা রক্ষার দায়িত্বে আবদ্ধ হলো। এদিকে অনেক উপরে ব্রুনহিল্ডা মুক্তভাবে প্রেম করছিল এবং ঘরের দিকে হাঁটছিল। আমি হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম যে তুমি বাড়ি ফিরছো। বাড়ি? হ্যাঁ, আমি এখন সেই শব্দটির অর্থ বুঝতে পারছি। আমি তোমাকে বলেছিলাম আমি এটা ফিরিয়ে দেব। এটা রাখো আমার সাহসী রানী। তুমি একটা দৈত্য এবং তার জন্তুকে পরাজিত করেছো। এই উপাধি যশ সাধনের জন্য তুমি যথেষ্ট যোগ্য। এবং তেমনি এই কাহিনী শেষ হয় যেভাবে সব সত্যিকারের গল্প শেষ হওয়া উচিত। ভালোবাসা জয়ী হয়, সাহসকে পুরস্কৃত করা হয় এবং দুরাচার তার নিজের প্রকৃতিতে বাঁধা পড়ে। কারো কারো মতে নিরিবিলি রাতগুলোতে যখন চাঁদ পূর্ণ থাকে, তখন আপনি এখন একটি বাদামি ঘোড়াকে মুক্তভাবে পাহাড়ের চূড়োয় দৌড়তে দেখতে পারেন, এবং নিচের খেয়ায় একটি শিকারী কুকুর সেই স্বর্ণের মুকুটের পাহারায় থাকে, যার কখনো বন্দি মাথার উপর বিশ্রাম নেবে না।